আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা অলরেডি পিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, রেজাল্ট হয়তো খুব শীঘ্রই দিবে। আজ না দিলেও 2-1 দিনের মধ্যে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা জানেন যারা 40+ পাবেন তারা নিশ্চিত পাস। তাহলে বসে না থেকে এখন আপনাদের উচিত রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া। আর রিটেন প্রিপারেশন নিতে গেলে যে ভুলগুলো করা যাবে না সেগুলো কিন্তু আগে থেকে জানতে হবে, যে কোন ধরনের লেখা বা কোন ধরনের পদ্ধতি আমাদের পদ্ধতিতে লিখতে হবে, সেই পদ্ধতিগুলো আপনাদের অনুসরণ করতে হবে এবং কোনগুলো আপনাদের পরিহার করতে হবে সেগুলো আপনাদের জানতে হবে। সো আজ আমরা আলোচনা করব আপনাদের রিটেন পরীক্ষার মধ্যে যে টপিকগুলো না জানলে নয়, যেগুলো আসলে এমনও কিছু বিষয় আছে যেগুলো ওখানে করা যাবে না কিন্তু আপনারা আগে থেকে করে আসছেন। তাই এই পরিবর্তনগুলো আনতে হবে, কারণ এটি একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যার মাধ্যমে একজন প্রার্থী অর্থাৎ একজন ছাত্র থেকে কিন্তু শিক্ষক পদে উপনীত হয়। তো ছাত্র থেকে শিক্ষক হতে গেলে আপনারাই জানেন, আপনারা যেহেতু গ্রাজুয়েট, যে কোন পর্যায়ে কিভাবে লিখতে হবে না লিখতে হবে। তবুও কিছু বলার রয়েছে, যেহেতু আমি গত 3টি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছি। সো লেটস গেট স্টার্টেড। এখানে বলছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভুলগুলো করা যাবে না। সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি আগে 4 নাম্বার এরপরে 1 নাম্বার লিখলেন। সাপোজ মনে করেন আপনার 6 নাম্বার প্রশ্নটি কমন পড়েছে, আপনি আগে 6 নাম্বারটি লিখলেন, তারপরে লিখলেন 1 নাম্বার, তারপরে লিখলেন 3 নাম্বার, পরে আবার লিখলেন 10 নাম্বার। এতে কিন্তু পরীক্ষক বিশৃঙ্খলার মধ্যে তিনি নিজে কনফিউজে পড়ে যায় যে আসলে এটি 5 মার্কের অ্যান্সার না 10 মার্কের অ্যান্সার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে খাতাটা তখন অগোছালো হয়ে যায়। তাই এরকম করে না লিখে আপনারা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা তো জানেন যে আপনাদের 100 মার্কেরই অ্যান্সার দিতে হবে, কারণ 100 মার্কের অ্যান্সার না দিলে আপনাদের পাস রেজাল্ট নাও আসতে পারে। সো যদি 100 মার্কের অ্যান্সার দিতে হয় তাহলে সিরিয়াল মেনটেন করেন, ধারাবাহিকভাবে আপনি লেখেন। ধারাবাহিকতার উপর ডিপেন্ডস করবে আপনার কিন্তু মূল রেজাল্ট এবং খাতার ডেকোরেশনটা। তাই অবশ্যই আপনারা মনে রাখবেন এবং 1 নাম্বার থেকে শুরু করে সকল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আবার 8 নাম্বার লেখেন, টিচার কিন্তু তখন কনফিউজে পড়ে যায় যে এটি 5 মার্কের না 10 মার্কের। তা আশা করি আপনারা বিষয়টি অবশ্যই বুঝেছেন। এই বিষয়টি আপনাদের সবসময় অবলম্বন করতে হবে, কারণ সিরিয়াল মেনটেনই হচ্ছে মূল হিসেবে এখানকার। এরপরে আসেন, অনেকজনে কমেন্ট করে যে স্যার মার্জিন দিব কি না, কলম দিয়ে মার্জিন দিব না খাতা মোড়াবো, এই ধরনের অনেক কথা বলে। আসলে মার্জিন দেওয়া উচিত। আপনি স্কেল একটি নিলেন, সমস্যা কি? আপনি মার্জিন দিবেন ভালোভাবে, সব পেজে প্রথমে মার্জিন দিয়ে নিলেন। পরীক্ষার যে 15 মিনিট আগে খাতা দেয়, আপনি নাম রোল ভরাট করে আপনি মার্জিনগুলো শেষ করলেন, তারপরে আপনি লেখা শুরু করলেন। যদি সাপোজ দেখেন যে আপনার মনে করেন পরীক্ষার সময় প্রায় 15 মিনিট 10 মিনিট আছে, আরো 1-2টি প্রশ্ন আপনাকে লিখতে হবে, তখন যদি আপনার হাতে সময় না থাকে তখন আপনি স্কেল তার না টেনে আপনি খাতাটা ভাঁজ করে বা মুড়িয়ে সুন্দরভাবে সেখানে মানে মার্জিনের মতো একটু জায়গা স্পেস রাখতে হবে। রাখার পর আপনি লিখবেন, তাহলেই হবে। কিন্তু প্রথমে আপনি অবশ্যই মার্জিন দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আবার কিছু কথা রয়েছে যে অনেকজন আছে 70-80 মার্কের উত্তর করে চলে আসে, এরা ভাবে যে এটা মনে হয় একটা মাধ্যমিক ক্লাসের পরীক্ষা, যে আমি তো পাশ করবো, 70-80 মার্ক আমি দিয়ে গেলাম। আসলে তা না, আপনি একজন সামনে শিক্ষক হতে যাচ্ছেন। আপনি নিজেই যদি 100 মার্কের অ্যান্সার না করতে পারেন তাহলে আপনি ছাত্রদের কি পড়াবেন? আপনার ছাত্ররা তাহলে কিভাবে 100 মার্কের অ্যান্সার করবে? তাই শিক্ষক কিন্তু ওই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য করে, যারা পরীক্ষক, যে এ নিয়ে 100 মার্কের অ্যান্সার দিয়েছে কি নাই, নাই দেয়। কারণ 100 মার্কের উপর ডিপেন্ডস করে তো ওনারা মার্কস দিবেন। তাইলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 70-80 মার্কের অ্যান্সার করে চলে আসা যাবে না। আপনি না পারেন কিন্তু ওই প্রশ্নের আঙ্গিকে কিছু ইউনিক সেন্টেন্স লিখে আসেন, তবু আপনি 100 মার্কের অ্যান্সার করেন। আই থিঙ্ক ইউ ক্লিয়ার দ্যাট। এরপরে, কারণ আপনি এখানে এই কথাটাই বলেছে, কারণ আপনি আগামী দিনের টিচার, আপনি যদি 100 মার্কের উত্তর দিতে না পারেন তাহলে আপনার ছাত্ররা কিভাবে অ্যান্সার করবে? সংজ্ঞা ইংরেজিতে লিখবেন। এখানে সংজ্ঞা ইংরেজিতে লিখবেন না, বাংলায় লিখবেন। এ ধরনের কথা হয়েছে যে স্যার আমি সংজ্ঞা ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। আসলে এটি সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার উপর। আপনি ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন। যদি আপনি পারদর্শী হন ইংরেজির ক্ষেত্রে এবং জানেন, আপনি শিওর যে আমি ইংলিশ সেন্টেন্সটি লিখলে আমার একটি ওয়ার্ড বা একটি অক্ষরও ভুল হবে না বানানোর ক্ষেত্রে, তাহলে আপনি লিখতে পারেন। স্পেলিং আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি ইংলিশ ভালোভাবে পড়তে পারেন, যদি আপনার ইংলিশ পড়ার গতি যদি ঠিক থাকে। আর যদি দেখেন যে না আপনি ইংরেজিতে তেমন ভালো না, তাহলে আপনি ইংলিশ সংজ্ঞা দেবেন কেন? আপনার যে ইংলিশ সংজ্ঞা দিতে হবে এ ধরনের তো কোনো কথা না। আপনি ইংরেজিও দিতে পারেন, আপনি বাংলায়ও সংজ্ঞা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডস করবে। তবে আমি সাজেস্ট করব আপনারা বাংলায় সংজ্ঞা দেন, কারণ বাংলায় সংজ্ঞা দিলে কিন্তু কোথাও ভুল না হওয়ার সম্ভাবনা থাকে। আর সংজ্ঞার ক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয়, অনেকজনে আছে নিজের মন গড়া সংজ্ঞা দেয়। মন গড়া সংজ্ঞা বা বানানোর সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি 3টি সংজ্ঞা বা 4টি সংজ্ঞা দেবেন,
আপনি অবশ্যই দার্শনিকের নাম দেবেন। আপনি দেখলেন যে একজন দার্শনিক একটা সংজ্ঞা দিয়েছে, আপনি আরেক দার্শনিকের নাম এখানে লিখলেন, তাহলে কিন্তু মার্কস পাবেন না। টিচাররা তো জানে, যারা পরীক্ষক তারা তো আর ইলিটারেট না, তারা তো জানে যে কোন 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 দার্শনিক রয়েছে ওনার সাবজেক্টে। ওই দার্শনিকের সংজ্ঞা ওনারা খুঁজবে, যদি ওনারা না পায় তাহলে আপনাকে মার্কস দেবে কেন? তাই আপনারা শুদ্ধ দার্শনিক এবং যেটা রিয়েল সেটি দেওয়ার চেষ্টা করবেন, ভুল দার্শনিকের নাম দেবেন না। আর বাংলায় অবশ্যই সংজ্ঞা লিখবেন। আশা করি আপনারা সংজ্ঞার ক্ষেত্রে কনফিউজ ক্লিয়ার হয়েছেন। এরপরে আসেন কোন কলম ব্যবহার করব। অনেকজনে বলতেছে কোন কলম ব্যবহার করব। আসলে আপনারা কালো বল পেন যেটা সেটি ইউজ করবেন, অন্য কলম সেখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে তো আর আমরা ছবি আঁকতে যাইনি, বা ওখানে নকশা করতে যাইনি, বা কোনো ডিজাইন করতে যাইনি যে আমার লেখা ডিজাইন করতে হবে, আমার ছবি আঁকতে হবে, এ ধরনের কিন্তু কিছু না। তাই আপনারা অবশ্যই যেখানে যান বা যেভাবেই লেখেন আপনারা কালো বল পেন ইউজ করবেন। যদি আপনি পয়েন্টের নিচে আন্ডারলাইন দেন, তাহলে আপনি ওই কালো বল পেন দ্বারা এইভাবে লিখলেন, আন্ডারলাইন দিলেন, সুন্দরভাবে আন্ডারলাইন দিয়ে লিখলেন, এইভাবে লেখা শুরু করুন। আপনি কালো কলম দিয়ে লেখেন, তাতে মার্ক পাবেন। আপনাকে যে ওখানে কালার পেন ইউজ করতে হবে তা। এরপরে আসেন প্রশ্নের উত্তর কতটুকু লিখবো। আপনারা 5 মার্কের জন্য 1 থেকে 1.5 পেজ লিখতে পারেন, 2 পেজও লিখতে পারেন। দিস ইজ ডিপেন্ডস অনলি ফর ইউ, এটা আপনার উপর ডিপেন্ডস করবে যে আপনি কতটুকু লিখবেন, আপনার হাতের গতি। আপনি যদি সময় মেনটেন করতে পারেন তাহলে আপনি লিখবেন। তবে 10 মার্কের জন্য 3-4 পেজ লিখতে পারেন, বা 5 পেজও লিখতে পারেন। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার লেখার গতির উপর। আপনার লেখা যেমন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ওই লিখতে খুব বেশি লিখবেন যে আপনার লেখার কোয়ালিটি খারাপ হলো, তাহলে কিন্তু আপনার মার্কস খারাপ হয়ে যাবে। লেখা ভালো করবেন, আপনার প্রয়োজনে একটু শর্ট হোক প্রশ্ন, অত বিস্তারিত না লিখলেন কিন্তু লেখাটার দিকে ভালো লাগে, কারণ টিচাররা অত পড়বে না, শুধু ওরা দেখবে আপনার পয়েন্ট আর আপনার সংখ্যাগুলো ঠিক আছে কিনা, এদিকে দিকে একটু ভালো লক্ষ্য রাখবে, এই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে লেখা কত মার্ক দিবেন। ভূমিকা ও উপসংহার লিখবেন কিনা, এটি ডিপেন্ডস করে আপনার উপর, আপনি ভূমিকা উপসংহার লিখবেন কিনা। তবে আমি সাজেস্ট করব আপনারা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা উপসংহার দেবেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা উপসংহারের জায়গা 2-3 লাইন এমনিতে লিখতে পারেন, ভূমিকা এবং উপসংহার কথাটি উল্লেখ না করে। আপনি এমনিতে 3-4 লাইন ভূমিকার মতো করে লিখলেন আগে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন যখন শেষ হলো তখন শেষের দিকে আপনি উপসংহারের মতো করে 3-4 লাইন লিখলেন, দ্যাটস এনাফ। কিন্তু ওখানে ভূমিকার উপসংহার উল্লেখ করার দরকার নেই, শুধু সংক্ষিপ্তর ক্ষেত্রে। কিন্তু রচনামূলকের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা উপসংহার দিবেন। এরপরে আসেন কোন ধরনের গাইড পড়া উচিত। অনেকজনে মনে করেন যে স্যার আপনি কোন গাইড পড়ে পাস করলেন, আমাকে গাইডটির নাম বলেন। আসলে এটা তেমন ব্যাপার না। অনেকজনের দিগদর্শন গাইড করেই পাস করতে পারে না, আবার অনেকজন দিগদর্শন গাইড শুধু একটা গাইড করেই পাস করে। আমি তো দিগদর্শন গাইড শুধু একটি করেছি এবং তাতেই আমি পাস করেছি। তাই আপনারা যে কোনো একটি বা দুটি সিরিজের গাইড কিনবেন এবং সেখান থেকে কিছু সংজ্ঞা পয়েন্ট সুন্দরভাবে কালেক্ট করবেন, যেগুলো ইম্পর্টেন্ট এবং সহজ তাড়াতাড়ি মনে হবে, সেগুলো নিয়ে আপনারা নোট করে সুন্দরভাবে প্রশ্নগুলো সাজিয়ে আপনারা লিখতে পারেন। এটি হচ্ছে আপনাদের প্রধান কাজ। আশা করি বুঝছেন গাইডের ব্যাপারে। রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কতগুলোটা পয়েন্ট দিবেন, এটি এটিও ডিপেন্ডস করে আপনার উপর, আপনি কতটা পয়েন্ট দিবেন। সাধারণত আপনি চেষ্টা করবেন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 10টি, মিনিমাম 10টি, ম্যাক্সিমাম আপনি 14-15টিও লিখতে পারেন। এটি ডিপেন্ডস করবে আপনার হাতের লেখার গতির উপর। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টাই যে আসলে রচনামূলক লেখার জন্য কতটুকু লিখতে হবে, কটি পয়েন্ট দিতে হবে। সো এভাবে লেখেন, দেখবেন যে আপনাদের রেজাল্ট অবশ্যই আসবে রিটেনের ক্ষেত্রে। এরপরের টপিক হচ্ছে সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস, দর্শন, প্রভাষক পদে রিটেন পাস করতে কি কি প্রয়োজন। আসলে আমরা এগুলো কিন্তু অলরেডি একটা ভিডিওতে দিয়েছি, যারা দেখেছেন তারা স্কিপ করে যেতে পারেন, তবে যারা দেখেননি, যাদের এই ধরনের সাবজেক্ট আছে তারা নিচেরগুলো একটু দেখতে পারেন। আমি স্ক্রল করতেছি, আপনারা একটু নোট করতে পারেন যে কোন বিষয়গুলো লাগবে, এই সাবজেক্টগুলোতে প্রতিযোগিতা কেমন, কেমন পাস করায়। আমরা দেখতে পারেন যে কতগুলো প্রিলিথিক ছিল চতুর্থমতে, এবং ফাইনাল রিটেনের রেজাল্ট কতগুলো পাস করলো। এগুলোর উপর লক্ষ্য করলে আপনারা জানতে পারবেন যে আসলে আপনাদের কেমন প্রিপারেশন নিতে হবে। আরো একবার বলতেছি যে 17তমতে কেমন টিকাইলো এবং কতগুলো পাস করলো। আসলে 17তমতে কলেজ পর্যায়ে রিটেনে মাত্র ৭৭,০০০ টিকাইছিল প্রিলিতে, সরি। আর দেখা যায় রিটেনে ওই ৭৭,০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকল সাবজেক্ট মিলে কিন্তু, এবং তার মধ্যে দেখা যায় মাত্র 5,000 পাস করে, রিটেনে পাস করে মাত্র 5,000। তাহলে লক্ষ্য করেন কত প্রতিযোগিতা এবং কত কষ্ট এখানে পাস করাটা।
প্রভাষক পদে। স্কুল পর্যায়ে যে আমরা লক্ষ্য করি প্রায় 68,000 প্রিলিতে পাশ করেছিল এবং রিটেনে পাশ করে মাত্র 22,000 23,000। তার মানে এটা মানিয়ে নেওয়ার মতো যে মানে স্কুল পর্যায়ে কিন্তু পাশ করে অনেক, কিন্তু কলেজ পর্যায়ে তেমন পাশ করায় না। দেখতেন তো কলেজ পর্যায়ে ৭৪,000-এর মধ্যে 5,000, আর স্কুলে 68,000-এর মধ্যে 22,000 পাশ করেছে। তাহলে সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন যে কোন ক্ষেত্রে কেমন প্রিপারেশন নিতে হবে। কলেজের ক্ষেত্রে অবশ্যই হার্ড প্রিপারেশন নিতে হবে এবং সবসময় পড়ালেখার দিকে মনোযোগ থাকতে হবে। এরপরে আমরা যদি দেখি যে কোন অনেকজনের প্রশ্ন করছে যে কোন কোচিং পড়বো, কোথায় ভর্তি হব, আপনি কোথা থেকে পাশ করলেন। আসলে আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই বয়সে কোনো কোচিং প্রাইভেট পড়তে হবে না, আপনি নিজেই তো একজন শিক্ষক। আপনি নিজেই জানেন আপনার ভালো কোনটা খারাপ কোনটা, কি করলে আপনি ভালো করতে পারবেন। তাই এগুলো তো বলার কোনো ইচ্ছা রাখি না, আপনারা নিজেরাই নিজেকে ম্যানেজ করেন এবং কিভাবে পাস করবেন সে নিজে চিন্তা ভাবনা করেন। আশা করি ভালো কিছু হবে আপনাদের যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন। এরপরে দেখেন আবার বলা হয়েছে যে অবশ্যই মুখস্থ রাখবেন 10-12টি প্রশ্ন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।